ফাইন, রেকর্ড শুরু করলাম। তো যেটা হচ্ছে এখানে গ্রাফের ক্ষেত্রে বলা হচ্ছে, আমরা অলরেডি গ্রাফ সম্পর্কে জেনে আসছেন। আমরা প্রথম ক্লাসে যখন আমরা জাস্ট গ্রাফের সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম, সেখানে বলছিলাম গ্রাফে হচ্ছে এখানে একটা হাইরার্কি থাকে, সরি গ্রাফে হচ্ছে র্যান্ডম ডাটা থাকে, ভার্টেক্স থাকে, যেগুলো হচ্ছে 1 বাই 1 কানেক্টেড থাকে। ট্রি এর এক্সাম্পল আমরা সেখানে বলছিলাম যে ট্রি এর রুট থাকে। এবং আরেকটা কথা আমরা ওই ক্লাসে বলছিলাম যে সকল ট্রি হচ্ছে গ্রাফ, কিন্তু সকল গ্রাফ ট্রি না। তো আসলে এই কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার হবো আজকের ক্লাসের মাধ্যমে। তো গ্রাফকে বলা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, কারণ গ্রাফে আসলে এখানে দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে এজ। সো ভার্টেক্স এর আরেকটা নাম হচ্ছে নোড, অনেকে নোড নামে বলে, আর অন্যান্য নাম আছে, তবে ভার্টেক্স নামে বেশি প্রচলিত। তো ভার্টেক্স এবং এজ, এই যে আমরা পয়েন্ট গুলা দেখতে পাচ্ছি, এই যে পয়েন্ট, এই পয়েন্ট গুলা হচ্ছে ভার্টেক্স, আর এজ হচ্ছে যে কানেকশন পয়েন্ট গুলা, এই কানেকশন লাইন গুলাই হচ্ছে এজ। তো আলটিমেটলি একটা গ্রাফের মধ্যে এই দুইটা প্রপার্টি মাস্ট থাকতেই হবে, ভার্টেক্স থাকবে, এজ থাকবে, এবং এদের সমন্বয়ে আলটিমেটলি একটা গ্রাফ তৈরি হয়। এবং দ্য অর্ডার অফ গ্রাফ ইজ দ্য নাম্বার অফ ভার্টেক্স, একটা গ্রাফের অর্ডার কত সেটা বলে দিবে ওই গ্রাফে আসলে ভার্টেক্স কয়টা। যদি একটা গ্রাফে ভার্টেক্স থাকে 7টা, তাহলে ওই গ্রাফের অর্ডার হচ্ছে 7। একটা গ্রাফের যদি ভার্টেক্স থাকে 10টা, দ্যাট মিন্স ওই গ্রাফের অর্ডার হচ্ছে 10। মানে এই গ্রাফের ভার্টেক্স সংখ্যাই বলে দিবে যে এটার অর্ডার কত এই গ্রাফের। এটা একটা গ্রাফ, যদি এক্সাম্পল চিন্তা করি, এখানে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছি 6টা নোড আছে বা 6টা ভার্টেক্স আছে, 6টা ভার্টেক্স আছে, দ্যাট মিন্স এই গ্রাফের অর্ডার হচ্ছে 6। এবং গ্রাফের সাইজ আসলে ডিফাইন করা হয় তার এজ দ্বারা। যেমন এই গ্রাফে আসলে কয়টা এজ আছে এটা বলে দিবে যে গ্রাফের সাইজ কত। তো গ্রাফের এখানে আমরা দেখতে পাচ্ছি এজ আছে 1 2 3 4 5 6 7 8, না 7 এজ, 1 2 3 4 5 6 7 8টা, 8টা এজ আছে। 8টা এজ যেহেতু আছে, সো এটার হচ্ছে সাইজ হচ্ছে 8। অনেকে আবার বলতে পারেন স্যার 8টা এজ কই থেকে আসলো, আমি একটু দেখাই। যেমন 1 2 3 4 5 6 7 8, এই 8টা কানেকশন, এগুলো হচ্ছে 8টা এজ, এবং 8টা এজ থাকা এর সাইজ হচ্ছে 8। এবং ট্রি এর ক্ষেত্রে দেখেন, এই যেখানে বলা হচ্ছে এ ট্রি ইজ এ গ্রাফ উইথ নো সাইকেল, অর্থাৎ ট্রি হচ্ছে একটা গ্রাফ যেখানে কোনো সাইকেল থাকবে না। যদি এই গ্রাফটাতে আমরা সাইকেলটা বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন এই গ্রাফটাই হয়ে যাবে একটা ট্রি। কিভাবে? আমরা যদি এখানে চিন্তা করি যে এই এ নোড থেকে যদি আমরা চিন্তা করি, বা এ ভার্টেক্স থেকে, তাহলে আপনি দেখেন এ থেকে আপনি ডি তে যাচ্ছেন, আবার সি তে আসতেছেন, সি থেকে আবার কিন্তু আপনি এ তে আসতে পারবেন। সো আপনি একটা নোড থেকে যাত্রা শুরু করে আবার এজ হয়ে আপনি আবার সেই নোডে ফিরে আসেন, এটা হচ্ছে একটা সাইকেল। সো আমরা যদি এখান থেকে কোনো একটা নোডকে আমরা সরাই ফেলি, ধরেন আমরা যদি এই কানেকশনটাকে আমরা, এই এজটাকে যদি আমরা কনসিডার না করি, তাহলে দেখেন এখানে এই 3টা নোডের ক্ষেত্রে কিন্তু কোনো লুপ নেই। তখন আপনি আবার দেখবেন আপনি একটা সাইকেল পাচ্ছেন এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে দেখুন সাইকেল কিন্তু আছে, আমরা কিন্তু আবার ওই নোডে পৌঁছতে পারি। সো তারপরে এটা কিন্তু ট্রি হচ্ছে না। সো আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে ধরুন আমরা এটাকেও বাদ দিলাম, এই এজটাকে যদি আপনি যে কোনো একটা, মানে আমরা জাস্ট র্যান্ডমলি বলতেছি যে ট্রি কিভাবে হচ্ছে, তো এটা যদি বাদ দেন, তাহলে তখন দেখেন আপনি এদিক থেকে এদিকে যাওয়া যাচ্ছে না, এদিক থেকে এদিক হয়ে আপনি আবার দেখেন এদিক হয়ে আপনি আবার ফিরে আসতে পারতেছেন। সো একটা ভার্টেক্স থেকে শুরু করে আবার যদি সেম ভার্টেক্সে ফিরে আসেন, তাহলে সেটা ট্রি হলো না, সেটা গ্রাফি থেকে গেল। তো এই জায়গাতে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে এখান থেকে যে কোনো একটা ভার্টেক্স, আপনি ধরেন এটাকেই বাদ দিলাম, এবার দেখেন আপনি এ ভার্টেক্স থেকে শুরু করে আপনি, বা যে কোনো ভার্টেক্স থেকে শুরু করে সেম ভার্টেক্স আবার ফিরে আসতে পারবেন না। আপনি এ থেকে শুরু করবেন, এই তো শেষ, ডি তে যে শেষ, আপনি কোথাও যেতে পারতেছেন না। বা এ থেকে সি শুরু করে সি হয়ে ই হয়ে আপনি বি তে আসেন বা এফ এ যান, অর্থাৎ এখানে কোনো লুপ নাই। সো সাইকেল বা লুপ যদি না থাকে, সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারি। আর যদি সেখানে সাইকেল থাকে, তাহলে সেটা অবশ্যই ট্রি হবে না। এই হচ্ছে ট্রি এবং গ্রাফের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, তো এখানে ভার্টেক্স গুলাকে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে চিন্তা করতে চাই, আমরা ফেসবুকে এই গ্রাফটাকে অ্যাপ্লাই করা হয়। যদি আমি খুব সহজ করে বোঝাতে চাই, ধরেন আপনার ফেসবুকে যে আপনার আপনার অ্যাকাউন্ট, আপনার একটা প্রোফাইল, সো আপনার প্রোফাইল হচ্ছে একটা ভার্টেক্স। আপনি চিন্তা করেন আপনার প্রোফাইল একটা ভার্টেক্স। সো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার সাথে কানেক্টেড, সো আপনার ফ্রেন্ড লিস্টে আরো 5 জন কানেক্টেড, সো আরো 5টা প্রোফাইল। তো এটা হচ্ছে একটা ভার্টেক্স, আরেকজন, এটা হচ্ছে আরেকজন ব্যক্তির প্রোফাইল, এটা আরেকজন ব্যক্তির প্রোফাইল। সো আপনার এরা হচ্ছে আপনার ডিরেক্ট ফ্রেন্ড, মানে একটা আছে না ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আরেকটা হচ্ছে আপনার ফ্রেন্ড, যারা আপনার ডিরেক্টলি আপনার ফ্রেন্ড লিস্টে আছে। তো তারা হচ্ছে আপনার সাথে ডিরেক্টলি কানেক্টেড, আপনার ভার্টেক্স মানে আপনার প্রোফাইলের সাথে এই প্রোফাইলগুলো ডিরেক্টলি কানেক্টেড। এই যে একটা প্রোফাইল, আরেকজন ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে আরেকটা ভার্টেক্স, যে ভার্টেক্সটা আপনার ডিরেক্ট ফ্রেন্ড না, সে হচ্ছে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ওই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস একটা অপশন থাকে, আপনি দেখবেন সেখানে স্ট্যাটাস একটা অপশন থাকে, আপনার সেটা স্ট্যাটাস ওরকম করে দিলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসও দেখতে পারে। শুধু ফ্রেন্ডস করে দিলে যারা আপনার সাথে ডিরেক্টলি কানেক্টেড তারা দেখতে পারে। সো এই ব্যাপারটাকে আপনি পুরো ব্যাপারটাকে একটা গ্রাফ হিসেবে চিন্তা করতে পারেন।
আবার যদি আরো সহজ করে বুঝাই, আপনার গুগল ম্যাপ যেটা আপনারা ইউজ করেন, গুগল ম্যাপে বিভিন্ন প্লেস দেয়া থাকে। তো এক একটা প্লেস হচ্ছে এক একটা ভার্টেক্স। এবং ফর এক্সাম্পল আপনার বাসা থেকে লিডিং ইউনিভার্সিটিতে আপনি যাবেন, তো আপনার বাসা হচ্ছে একটা ভার্টেক্স, লিডিং ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা ভার্টেক্স। তো এই দুইটা ভার্টেক্সের মধ্যে আপনি যে রাস্তা হয়ে যাবেন, এই যে কানেকশন পয়েন্ট, এটাকে আপনি একটা এজ হিসেবে চিন্তা করতে পারেন। সো এটা হচ্ছে এভাবে আপনার গুগল ম্যাপটা ডেভেলপ করা হয়, এটা গ্রাফের একটা অ্যাপ্লিকেশন আর কি। সেভাবে রিয়েল লাইফে আমাদের গ্রাফের প্রচুর ব্যবহার আছে। নেটওয়ার্কিং সেক্টরে যতগুলো নেটওয়ার্ক কানেকশন থাকে, একটা নেটওয়ার্কের সাথে একটা নেটওয়ার্ক কানেকশন কিভাবে কানেকশন আছে, সেটা অনেকটা ওয়ান কাইন্ডস অফ গ্রাফেরই অ্যাপ্লিকেশন আর কি। তো যাই হোক, এখন আমরা গ্রাফটাকে ভার্টেক্সে কিভাবে প্রকাশ করতে পারি, যদি 6টা ভার্টেক্স থাকে দেন এবিসিডি এটা একটা সেট আকারে লিখতে পারি। এবং এজ আসলে কিভাবে প্রকাশ করব, এজ যখন আমরা প্রকাশ করতে যাব তখন আমাকে 2টা ভার্টেক্স লাগবে। অর্থাৎ আমি যদি বলতে চাই এই এজ, এই যে নাম কি, তাহলে এই এজের নাম হচ্ছে এডি, অর্থাৎ এ থেকে ডি তে কানেকশন আছে। যদি আমরা এই এজটার নাম বলতে চাই তাহলে আমাকে 2টা ভার্টেক্স লাগবে, অর্থাৎ এই এজ মানে হচ্ছে এবি। এবি যখন আমরা লিখবো, এই যে এইভাবে আমরা এবি যখন লিখবো তখন বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা এজ। অর্থাৎ এজ প্রকাশ করতে গেলে আমাদের কাপল অফ ভার্টেক্স লাগবে। আর যদি আমরা ভার্টেক্স সিম্পলি বলি তাহলে সিম্পল তো ভার্টেক্স বলে যে আমরা এভাবে ওয়ান বাই ওয়ান একটা সেট আকারে, মানে হচ্ছে এই গ্রাফ যদি এটা হয় জি নামে একটা গ্রাফ হয়, তাহলে এই জি গ্রাফের মধ্যে ভার্টেক্স হচ্ছে, এটা হচ্ছে ভার্টেক্স তার সেট, আর এজের সেট হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে আগাই। এখানে একটা অ্যাপ্লিকেশন দেয়া আছে, বলা হচ্ছে যে আমরা যে আপনাকে এক্সাম্পল দিছিলাম গুগল ম্যাপের কথা, ব্যাপারটা ধরেন এখানে একটা এয়ার ফ্লাইট সিস্টেম আছে, যেখানে হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেকটা জায়গায়, এক সিটি থেকে আরেক সিটিতে আপনি ফ্লাইট করবেন। তো সেখানে হচ্ছে আপনার গুগল ম্যাপের একটা ম্যাপের মাধ্যমে যদি আমরা ড্র করতে চাই তাহলে সেটা গ্রাফটা হবে এরকম। ধরেন আপনি সান ফ্রান্সিসকো থেকে আপনি হংকং যাওয়া যায় ডিরেক্টলি, এখানে ডিরেক্ট ফ্লাইট আছে। সান ফ্রান্সিসকো থেকে আপনার টোকিওতে ডিরেক্টলি কানেকশন আছে, মস্কোর সাথে আবার হচ্ছে বেজিং এর কানেকশন আছে। কিন্তু দেখেন এখান থেকে আপনি ডিরেক্টলি মস্কো যেতে পারবেন না। এই গ্রাফ দেখে কিন্তু আপনি ইজিলি বলতে পারতেছেন যে কোন প্লেস থেকে আপনি কোন প্লেসে ডিরেক্ট যেতে পারবেন, কোনটা থেকে কোনটা ডিরেক্ট যেতে পারবেন না। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রিয়েল লাইফ, যেটার মাধ্যমে আমরা গ্রাফের প্রয়োজনীয়তাটা বুঝতে পারতেছি। সেখানে একটা ব্যাখ্যা করা হয়েছে যে ইচ ভার্টেক্স রিপ্রেজেন্ট এ সিটি, এক একটা সিটি বোঝাচ্ছে, এবং প্রত্যেকটা এজ বোঝাচ্ছে যে ডিরেক্ট ফ্লাইট আছে কিনা দুইটা সিটির মধ্যে। এবং আমরা যদি এখানে একটা কোয়েরি অন ডিরেক্ট ফ্লাইটস, এ কোয়েরি অন ওয়েদার এন্ড এজ এক্সিস্ট, অর্থাৎ আমরা দেখতে চাই যে আসলে ধরেন লন্ডন থেকে নিউজিল্যান্ড ডিরেক্ট যাওয়া যায় কিনা, এটা আমরা বের করতে চাই। তাহলে আপনি জাস্ট দেখবেন যদি লন্ডন থেকে নিউজিল্যান্ডের ডিরেক্ট কোনো এজ থাকে, মানে কানেকশন থাকে এদের ডিরেক্ট, তাহলে আপনি বলতে পারবেন যে এদের মধ্যে এজ আছে, দ্যাট মিনস এখানে একটা ডিরেক্ট ফ্লাইটের সুযোগ আছে। যদি এজ না থাকে তাহলে আপনি বলতে পারবেন না। এই কথাটাই আপনার এই 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে। আর এ কোয়েরি অন হাউ টু গেট এ লোকেশন, ডাজ এ পাথ এক্সিস্ট ফ্রম এ টু বি। এখন মনে করেন আপনাকে বললো ডিরেক্ট ফ্লাইট নাই, লন্ডন থেকে নিউজিল্যান্ড যাওয়ার ডিরেক্ট ফ্লাইট নাই। এখন আপনি লন্ডন থেকে আসলে নিউজিল্যান্ড কিভাবে যাওয়া যাবে সেই রাস্তাটা আপনি বের করতে চান। এই রাস্তাটা বের করতে গেলে আপনাকে আলটিমেটলি পাথ বের করতে হবে। সো পাথ সম্পর্কে আমরা একটু পরে জানবো ডিটেলস। তারপরে পাথ মানে হচ্ছে আপনি এই ভার্টেক্স থেকে যেহেতু এই ভার্টেক্সে যেতে চাচ্ছেন, সো এই যাওয়ার পথে আপনার কোন কোন ভার্টেক্স হয়ে আপনার যাওয়া লাগতেছে, সেটাই হচ্ছে তার পাথ। ধরেন আমরা নিউজিল্যান্ড যাওয়ার জন্য লন্ডন থেকে টোকিও যাব, টোকিও থেকে নিউজিল্যান্ড যাওয়া যায়। সো এই পাথ হচ্ছে লন্ডন থেকে নিউজিল্যান্ড যাওয়ার একটা পাথ হচ্ছে লন্ডন টোকিও নিউজিল্যান্ড। আরেকটা পাথ কি, আপনি লন্ডন থেকে প্যারিস হয়ে আপনি টোকিও হয়ে আবার নিউজিল্যান্ড যেতে পারেন। সো এটা আরেকটা পাথ, লন্ডন প্যারিস টোকিও নিউজিল্যান্ড, এই হচ্ছে আরেকটা পাথ। এরকম অনেকগুলো পাথ হতে পারে। সেখান থেকে আপনার ওয়েটেড গ্রাফ অনেক কিছু আরো আসবে, কস্টের উপর বেস করে আমরা বলতে পারবো যে কোনটা বেটার পাথ, কোনটা বেটার না, এরকম পরের হিসাবে মানে পাথ অনেকগুলো হতে পারে একটা গ্রাফে, যেটা আমরা ইজিলি একটা গ্রাফ থেকে দেখে বলতে পারতেছি। আচ্ছা, মানে কস্টের কথা বলতেছি, এগুলোকে আমরা এইজের সাথে একটা কস্টও দিয়ে দিতে পারি। যে ফর এক্সাম্পল কেউ আপনাকে বললো লন্ডন থেকে নিউজিল্যান্ড যাওয়ার সবচেয়ে মানে কি বলা যায় কম খরচে যাওয়া যাবে কোন রাস্তা দিয়ে, কেউ আপনাকে একজন বললো রাস্তাটা বলেন। যেহেতু এখানে অনেক দিক দিয়ে যাওয়া যায়, যেমন বেইজিং হয়ে হংকং হয়ে টোকিও হয়ে যাওয়া যায়, আবার আপনি এদিক থেকে এদিক হয়ে আপনি যেতে পারেন। তো কোন রাস্তাটা আপনার জন্য প্রাইস কম পড়বে। এখন আপনি খালি চোখে হয়তো বলতে পারেন লন্ডন থেকে টোকিও নিউজিল্যান্ড ডিরেক্টলি যেহেতু যাওয়া যাচ্ছে এদিকেই হয়তো কস্ট কম, বাট রিয়েল সিনারিও অন্যরকম হতে পারে। কিরকম, ধরেন আমি যদি একটু পরে ডিটেইলস আরো বুঝবেন, ধরেন লন্ডন থেকে টোকিও যাওয়ার জন্য আপনার ফর এক্সাম্পল $300 লাগবে। আমি একটা হিসাব দিলাম, মানে জাস্ট আমরা এজিউম করলাম। ধরেন টোকিও থেকে নিউজিল্যান্ড যাওয়ার জন্য আপনার ধরুন ফর এক্সাম্পল 500 লাগবে। আচ্ছা, ওকে। এখন আপনার এদিকে থেকে আবার আপনি চিন্তা করেন লন্ডন থেকে ধরেন প্যারিস যাওয়ার জন্য আপনার এই মানে এই রাস্তা দিয়ে গেলে আপনার ধরেন ফর এক্সাম্পল মাত্র 100 লাগবে।
এবং প্যারিস থেকে আবার টোকিও যেতে আপনার লাগবে আরো 100। আচ্ছা, এখন যদি আমি এই দুইটা পাথকে চিন্তা করি, আপনি লন্ডন, টোকিও, নিউজিল্যান্ড ডিরেক্টলি যাচ্ছেন, পাথটা আপনার কাছে ছোট মনে হচ্ছে, বাট এখানে কস্ট কিন্তু আপনার বেশি। যেমন দেখেন, আপনি এদিক দিয়ে যে গেলে আপনার এখানে $300 মানে পে করতে হবে, এবং এখানে $500, মোট $800 আপনার এই রাস্তা দিয়ে আপনার যেতে গেলে লাগবে। বাট আপনি যদি এই রাস্তা দিয়ে আবার যান, তাহলে আপনার লাগবে হচ্ছে $200 and 500, মোট $700 লাগবে। সো আপনার চিপেস্ট রাস্তা হচ্ছে এইটা পাথ। সেগুলো তখন অনেক কিছু থাকে, যে ওয়েটেড গ্রাফ অনেক কিছু আছে, সেগুলো আমরা একটু পরে 1 by 1 বুঝবো। সো মোট কথা হচ্ছে যে এই জিনিসগুলো এখান থেকে বের করা পসিবল। সো গ্রাফের এই যে আমরা এতক্ষণ আলাপ করলাম, সো গ্রাফের যে একটা ডেফিনেশন আমরা দাঁড় করাতে চাই, যে গ্রাফ বলতে আসলে কি বোঝায়। সো গ্রাফ বলতে বোঝাচ্ছে যে এটা একটা কনসিস্ট অফ সেট অফ ভার্টেক্স এবং সেট অফ এজ। সেট অফ এজ এবং ভার্টেক্সের সমন্বয়ে একটা গ্রাফ তৈরি হয়, এবং যেখানে প্রত্যেকটা এজকে আমরা প্রকাশ করতে গেলে আমাদের পেয়ার অফ ভার্টেক্স প্রয়োজন। দুইটা ভার্টেক্সের সাহায্যে মানে আলটিমেটলি একটা এজ বোঝানো হয়। If the pair is unordered, the graph is undirected, otherwise it is directed. অর্থাৎ যদি এখানে ডিরেকশন দেয়া থাকে, আনঅর্ডার্ড থাকে, তাইলে আমরা এটাকে বলবো হচ্ছে আনডিরেক্টেড। ফর এক্সাম্পল, আনডিরেক্টেড বলতে কি বোঝাচ্ছে, যেমন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এখানে বি থেকে এ, আপনি বি থেকে এতে যেতে পারেন, আবার এ থেকে বিতে আসতে পারেন, মানে এটা হচ্ছে দুদিকেই আপনি যাতায়াত করতে পারবেন, সেটা হচ্ছে আনডিরেক্টেড। আর ডিরেক্টেড হচ্ছে আপনাকে শুধু এ থেকে বি, আপনি এ থেকে বিতে গেলে বি থেকে আবার এতে আসতে পারবেন না, আপনার একদিকে রাস্তা, মানে একদিকে যেতে পারবেন, সেটা হচ্ছে ডিরেক্টেড। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেটা ডিরেকশন দেয়া থাকে, এটাকে অনেক সময় অনেকে ডি গ্রাফও বলে থাকে। আচ্ছা, আর আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে কোনো ডিরেকশন দেয়া থাকবে না, আপনার দুই দিকেই আপনি যাতায়াত করতে, মানে দুইটা ভার্টেক্সের মধ্যে এজ থাকা মানেই এটা দুদিকেই যাওয়া পসিবল, এই ভার্টেক্স থেকে ওই ভার্টেক্সে যাওয়া পসিবল। সো এখানে ভি যে ভার্টেক্স গুলো এভাবে প্রকাশ করা একটা সেট দ্বারা, আর এজ গুলোকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, সো এটা হচ্ছে গ্রাফের যদি ডেফিনেশনটা আমরা এভাবে দাঁড় করাই, যে সেট অফ এজ এন্ড সেট অফ ভার্টেক্স এর সমন্বয়ে আলটিমেটলি একটা গ্রাফ তৈরি হয়। এই হলো। এবার গ্রাফের ভেরিয়েশনে আসি। গ্রাফের ভেরিয়েশনে যাওয়ার আগে একটু দেখি যে গ্রাফের বেসিক কনসেপ্ট নিয়ে আপনাদের কারো কোনো কিছু বলার আছে কিনা। আচ্ছা, ফাইন। সো গ্রাফের ভেরিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আইসোলেটেড নোড বা আইসোলেটেড ভার্টেক্স, এটা হচ্ছে সেই ভার্টেক্স যে ভার্টেক্সের কোনো এজ নাই। যেমন আমরা যদি এটা একটা গ্রাফ চিন্তা করি, এখানে ই নামক যে ভার্টেক্সটা আছে, দেখেন এই ভার্টেক্সের কোনো এজ নাই, সে কারোর সাথে কানেক্টেড না, একা একটা ব্যক্তি। সো সে হচ্ছে আইসোলেটেড নোড বা আইসোলেটেড ভার্টেক্স। পাথ বলতে একটু আগে আমরা অলরেডি বলে আসছি, পাথ মানে হচ্ছে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যে ওয়েটা, সেটাই হচ্ছে তার পাথ। যদি আপনাকে বলা হয় যে এই গ্রাফের ক্ষেত্রে আপনি এ থেকে সি তে যাবেন, তাহলে তার পাথ কি? তাহলে এ থেকে সি তে যাওয়ার পাথ হচ্ছে এ বি ডিসি। এই যে এ বি ডিসি, এটা হচ্ছে তার পাথ, নাথিং এলস। তো এটাকে এখানে ডিফাইন করা হয়েছে সিম্পল পাথ। সিম্পল পাথ মানে হচ্ছে যদি এমন হয় যে আপনি এই পাথের মধ্যে কোনো ভার্টেক্স আপনার হচ্ছে রিপিট হয় নাই। রিপিট হয় নাই বলতে কি, ধরেন এই এ থেকে সি তে যাওয়ার সময় আপনার হচ্ছে এখানে হচ্ছে ডাবল রাস্তা আছে, বা এ থেকে আপনি বি তে, আমি যদি একটু ড্র করি, ধরেন এইখানে ডাবল একটা রাস্তা আছে ফর এক্সাম্পল, অথবা আপনার এ থেকে সি তে আপনি যেতে পারবেন ডিরেক্টলি, বাট আপনি যাচ্ছেন এদিক হয়ে। সো এটা আসলে সিম্পল পাথ না। সিম্পল পাথ হচ্ছে যদি আপনি ডিরেক্ট, মানে একটা ডিস্টিংক্ট থাকে আপনার ভার্টেক্স গুলা, যে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, ওই একটাই রাস্তা আছে আপনার, এটা হচ্ছে সিম্পল পাথ। আর যদি এখানে, যেমন এখানে রাস্তা হচ্ছে দুইটা, আপনি এ থেকে সি তে ডিরেক্টলিও আসতে পারেন, আবার এদিক হয়ে ঘুরে এদিকে আসতে পারেন। সো দুইটা রাস্তা যখন হবে, এটা সিম্পল পাথ থাকবে না। সিম্পল পাথ হচ্ছে ডিস্টিংক্ট পাথ। আচ্ছা, দেন আমরা আসি সাইকেল এবার আগে আলাপ করছি, যে ভার্টেক্স থেকে শুরু করবো সেই ভার্টেক্স যদি আমরা ফিরে আসতে পারি, যেমন এটা এখানে কোনো সাইকেল নেই, বাট যদি আমরা এই এইচটা দিয়ে দেই, তাহলে এবার একটা সাইকেল হয়ে গেল। এটা হচ্ছে সাইকেল একটা গ্রাফের ক্ষেত্রে। সহজ জিনিস। আমরা পরের স্লাইডে যাই। কানেক্টেড গ্রাফ মানে হচ্ছে যদি সবগুলা ভার্টেক্স সবাই সবার সাথে কানেক্টেড থাকে। যদি এখানে আমরা একটা ভার্টেক্স আমরা ড্র করি, যে এখানে একটা ভার্টেক্স আছে এবং এই ভার্টেক্সটা আবার কারোর সাথে কানেকশন নাই, সো এটা কিন্তু কানেক্টেড গ্রাফ থাকলো না, এটা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। একটা ভার্টেক্স যদি ডিসকানেক্টেড থাকে, তাহলে পুরো গ্রাফটা ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যাবে। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড থাকতেই হবে। যেমন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফের ক্ষেত্রে কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড না। আপনার শুধু এই এ এর সাথে দেখেন ডি এর কোনো ডিরেক্ট কানেকশন নেই, বা সি এর সাথে বি এর কোনো ডিরেক্ট কানেকশন নেই। সো এই ধরনের ব্যাপারটাকে বলা হচ্ছে, মানে যদি কানেকশন থাকে সবার মধ্যে, তাহলে সেটাকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। যেমন আমরা যদি এখানে দেখি, ধরুন আমরা এখানে আরেকটা ভার্টেক্স দিলাম, এই থার্ড ভার্টেক্স, এটা হচ্ছে ই নামে নামকরণ করলাম ফর এক্সাম্পল। তাহলে এই কমপ্লিট গ্রাফ হওয়ার জন্য
এ এর সাথে একটা কানেকশন থাকতে হবে, বি এর সাথে একটা কানেকশন, ডি এর সাথে কানেকশন, একই সাথে সি এর সাথেও তার একটা কানেকশন, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সের সাথে তার কানেকশন থাকতেই হবে। যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লিট গ্রাফ। এখন কমপ্লিট গ্রাফে এজ কয়টা হয় সেটা বের করার একটা সহজ রুলস আছে, যে একটা কমপ্লিট গ্রাফে কয়টা এজ হতে পারে। সো একটা কমপ্লিট গ্রাফে এজ হওয়ার সংখ্যা হচ্ছে, এই সূত্র যদি অ্যাপ্লাই করি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ n মানে হচ্ছে আপনার ভার্টেক্স কয়টা। যদি আমরা ধরি এখানে ভার্টেক্স আছে 4টা, তাহলে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, মানে আপনার সর্বোচ্চ 6টা এজ হতে পারবে কমপ্লিট গ্রাফে। যেমন 1 2 3 কই 1 2 3 4 5 6টা বার এজ, যদি 4টা নোড হয়। যদি 5টা নোড হয় তাহলে আপনার এজ সংখ্যা কমপ্লিট গ্রাফ হওয়ার জন্য তার এজ সংখ্যা হতে হবে 5 ইন্টু 4 বাই 2, মানে 10টা এজ হতে হবে। তো আপনি দেখেন যখন 5টা নোড দিচ্ছে আরো 4টা এজ বেড়ে গেছে, তো 4টা এজ বেড়ে যাওয়া 10টাই হচ্ছে 6 and 4। অর্থাৎ এটা দ্বারা এখন পরীক্ষা অনেক সময় আপনাকে এরকম মানে খুব কম সময় দেওয়া হতে পারে, ভাইভাতে আপনি একটা গ্রাফ দিয়ে বলা হলো যে এখানে আসলে কয়টা এজ আছে, অনেক মনে করেন 10টা ভার্টেক্স দেয়া। এখন আপনি যদি এজ গণা শুরু করেন এরকম 1 2 3 4, তাহলে দেখবেন অনেক সময় লাগতেছে, আপনি মানে গুলাই ফেলতেছেন। তার চেয়ে যদি আপনি, যেহেতু একটা কমপ্লিট গ্রাফ বলা হচ্ছে, আপনি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন যে ভার্টেক্স কয়টা, 10টা ভার্টেক্স, তাহলে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, 45 সংখ্যক এজ আছে এখানে, যেহেতু একটা কমপ্লিট গ্রাফ। সো আপনি ওইভাবে চিন্তা করতে পারেন কুইকলি। আচ্ছা, দেন আমরা যদি আর একটু সামনে যাই, ট্রি গ্রাফ। ট্রি গ্রাফ সিম্পল, যদি সেখানে কোনো সাইকেল না থাকে তাহলে সেই গ্রাফটাকেই ট্রি বলা হচ্ছে। আচ্ছা, যেমন এখানে আমরা এ যদি রুট ধরি তাহলে সি, বি হচ্ছে তার চাইল্ড এবং ডি হচ্ছে তার কে একজন মেসেজ দিচ্ছে, প্লাস সিতে দিয়ে দিয়েন। আচ্ছা, স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আনওয়েটেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে মানে সিম্পল ডেফিনেশন, যদি আপনার এইজগুলোতে কোনো ওয়েট দেয়া না থাকে, যেমন এই একটা গ্রাফ, এই গ্রাফে কিন্তু যেমন আমরা তখন যতগুলো গ্রাফ দেখে আসছি, যেমন আমরা তো আগের স্লাইড হচ্ছে, মানে এগুলোতে কোনোটাতে এইজে কিন্তু ভ্যালু দেওয়া নাই, এই এইজ কোনো এইজের ভ্যালু নাই। সো এইজের ভ্যালু না থাকলে সেটাকে বলা হচ্ছে আনওয়েটেড গ্রাফ। আর যদি এইজের মানে ভ্যালু দেওয়া থাকে, যেমন এ থেকে বিতে যেতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার $12 বা $12 বা মানে যেটাই হোক আপনাকে পে করতে হবে, বা কোনো একটা কস্ট লাগবে সেখানে আপনার। এই কস্টটা যদি থাকে, লেভেল দেয়া থাকে, এই লেভেল দেয়া থাকলে সেটাকে বলা হচ্ছে ওয়েটেড গ্রাফ। অর্থাৎ এইজের ভ্যালু দেয়া থাকলে সেটা ওয়েটেড গ্রাফ, এইজের ভ্যালু না দেয়া থাকলে আনওয়েটেড গ্রাফ। মাল্টি গ্রাফ কি জিনিস? মাল্টি গ্রাফের ক্ষেত্রে আপনার দুইটা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে দুইটা সেম, মানে দুইটা নোডের মধ্যে সেম এজ থাকবে, মানে মাল্টিপল এজ থাকবে, থাকবে আর কি কানেকশন। যেমন আমরা যদি এ থেকে সি তে দেখি, এ থেকে সি তে আমরা ডিরেক্টলি যেতে পারি, আবার এখানে আরেকটা রাস্তা দেওয়া হয়েছে হুদাই, মানে মাল্টিপল এজ আছে এখানে। আবার লুপ থাকবে, লুপ মানে একটা ভার্টেক্স তার নিজের মধ্যে নিজের লুপ, মানে এই ভার্টেক্স আবার চক্কর দিয়ে সেই ভার্টেক্সেই ফিরে আসবে, একটা রাস্তা দেওয়া আছে মনে করেন। এরকম যদি থাকে যে কোনো গ্রাফের মধ্যে সেম ভার্টেক্সের লুপ দেওয়া থাকে এবং দুইটা সেম ভার্টেক্সের মধ্যে একাধিক এজ থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মাল্টিগ্রাফ। তাহলে সিঙ্গেল গ্রাফ কি জিনিস, তাহলে তার উল্টা হয়ে গেলে সেটা সিঙ্গেল গ্রাফ হয়ে যাচ্ছে। আনডিরেক্টেড গ্রাফ কি? আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আগেই বলছি যেখানে কোনো ডিরেকশন নাই, কোনো ডিরেকশন নাই, এটা হচ্ছে আনডিরেক্টেড। আর ডিরেক্টেড গ্রাফ হচ্ছে সেখানে ডিরেকশন দেওয়া থাকবে, যেমন এখানে এ থেকে বিতে গেলে আবার বি থেকে এতে ফিরে আসা যাবে, বাট এটা বলতেছে এ থেকে বিতে গেলে আপনি বি থেকে আবার এতে ফিরে আসার কোনো রাস্তা নাই, এটা ওয়ান ওয়ে, টু ওয়ে না, সেটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, ডিরেকশন দেওয়া থাকবে। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অনেকে আবার ভুল করেন, ধরেন আপনাকে বলা হলো যে আপনি এ থেকে বিতে যেতে পারেন, আবার বি থেকে এতে আসতে পারেন, এটা হচ্ছে ডিরেক্টেড একটা গ্রাফ। তো অনেকে হচ্ছে আবার এখানেই দিয়ে দেন, তো এটা যেতে বেটার হচ্ছে আপনি আরেকটা নতুন এজ ইউজ করবেন, এ থেকে বিতে যাওয়া যায়, আবার বি থেকে এতে, তাহলে নতুন একটা এজ ইউজ করবেন, এটা হচ্ছে বেটার যদি আপনার উভয় দিকে বোঝাতে হয়, তাহলে ডাবল এজ ইউজ করবেন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। দেন আমরা আসি হচ্ছে ডিগ্রি অফ নোড, এটা নিয়ে একটু বোঝার জিনিস আছে। ডিগ্রি অফ নোডের ক্ষেত্রে আমরা একটু আগে যে দেখলাম ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, আমি এখান থেকে আগে আপনাকে বুঝিয়ে দিই। যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে আপনার এখানে ডিগ্রি মানে হচ্ছে একটা ভার্টেক্সের কয়টা নোড, মানে কয়টা এজ আছে, যে কয়টা এজ তার ডিগ্রি তত আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। তো যেমন এই যে এ নামক নোড, এই নোডের সাথে কানেক্টেড আছে কয়টা, দুইটা এজ, তাহলে এ ভার্টেক্স বা এ নোডের ডিগ্রি হচ্ছে 2, সি নোডের ডিগ্রি হচ্ছে 2, ডি এর 2, বি এর 2, মানে এটা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এ ভার্টেক্স এর ডিগ্রি কি, এ ভার্টেক্স এর ডিগ্রি দেখেন আপনি কানেক্টেড কয়টা আছে, তাহলে এর সাথে এজ কানেক্টেড হচ্ছে 3টা, সো 3টা এজ কানেক্টেড, তার ডিগ্রি হচ্ছে 3। বি এর ডিগ্রি কত তাইলে আমাকে কেউ একজন বলেন, বি এর ডিগ্রি কত হবে, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। কোনটার স্যার, ডি না বি? বি এর হচ্ছে 4টা, সবাই একমত বি এর 4টা?
দুইটা বলবো স্যার আমি। দুইটা বলবেন। মেহজাবিনও বলছেন 4টা। আচ্ছা আমি একটু রেকর্ডার পোজ, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু লুপ, এই লুপ কিন্তু এই এজের সাথে বের হয়ে আবার এই এজের সাথেই কানেক্টেড হয়েছে। সো এইরকম কেসের ক্ষেত্রে এটার ডিগ্রি ধরা হয় 2, মানে একটা লুপ যদি থাকে, এই সিঙ্গেল লুপ বোঝায় যে তার ডিগ্রি 2, তাহলে এই লুপের কারণে হচ্ছে 2, আর এদিকে আবার আরো তারা দুইটা কানেক্টেড আছে। সো দ্যাট মিনস বি নামক যে ভার্টেক্স, এই ভি ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 4। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা যদি লুপ দেওয়া থাকে তাহলে একটা লুপ মানে হচ্ছে তার ডিগ্রি 2 বোঝাবে, এই 2 মানে হচ্ছে তার একটা লুপ আছে এর মধ্যে। তো আশা করি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি বের করাটা আপনাদের কাছে ক্লিয়ার। এবার যদি আমরা ডিরেক্টেড গ্রাফের কনসেপ্টটা বোঝার ট্রাই করি, ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি হয় দুই ধরনের, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি মানে হচ্ছে ওই ভার্টেক্সে যে কয়টা এজ প্রবেশ করতেছে সেটা হচ্ছে তার ইন ডিগ্রি, আর আউট ডিগ্রি হচ্ছে ওই ভার্টেক্স থেকে যে কয়টা এজ বের হচ্ছে সেটা হচ্ছে তার আউট ডিগ্রি। যেমন আমরা যদি এই গ্রাফের ক্ষেত্রে চিন্তা করি, এ নামক যে ভার্টেক্স, এ ভার্টেক্সের ইন ডিগ্রি হচ্ছে 0, কারণ এই এ ভার্টেক্সের মধ্যে কোনো এজ প্রবেশ করতেছে না। তাহলে এ ভার্টেক্সের আউট ডিগ্রি কত? আউট ডিগ্রি হচ্ছে 2, কারণ এর সাথে যে দুইটা এজ কানেক্টেড, দুইটাই হচ্ছে এই ভার্টেক্স থেকে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এ ভার্টেক্সের আউট ডিগ্রি 2, ইন ডিগ্রি হচ্ছে 0। আমরা যদি বি ভার্টেক্সের কথা চিন্তা করি, এখানে তিনটা এজ বি ভার্টেক্সে প্রবেশ করতেছে। সো বি ভার্টেক্সে 3টা প্রবেশ করায় তার ইন ডিগ্রি হচ্ছে 3, আবার আউট ডিগ্রি 0, কারণ এই ভার্টেক্স থেকে কেউ বের হচ্ছে না। সো ডি এর ক্ষেত্রে কি? ডি এর ক্ষেত্রে আবার হচ্ছে ইন ডিগ্রি 1, আউট ডিগ্রিও 1। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আপনি জাস্ট এভাবে মনে রাখবেন, যেগুলো প্রবেশ করতেছে ভার্টেক্সে দে আর ইন ডিগ্রি, যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলো আউট ডিগ্রি। এখন কথা হচ্ছে যে লুপ থাকে তাহলে কি ঘটবে? ধরেন এইখানে এই ভার্টেক্সে একটা লুপ আছে। এবার আপনারা একটু বলেন তো যে এখানে কি ঘটবে, এই ডি ভার্টেক্সের ইন ডিগ্রি কত আর আউট ডিগ্রি কত? স্যার ইন ডিগ্রি 2, আচ্ছা, আর আউট ডিগ্রি? আউট ডিগ্রি 1। আউট ডিগ্রি 1। আচ্ছা, আর কেউ বলবেন কোনো কিছু? ইন ডিগ্রি 2 আউট ডিগ্রি 1। নাইম বলতেছেন হচ্ছে ইন ডিগ্রি 2, আউট ডিগ্রি 1। তাহলে আপনি আর প্রমা হচ্ছে একই মতের, সেম অপিনিয়ন? জি জি। আচ্ছা, আর কেউ ভিন্ন মতামত দিবেন? আচ্ছা, একটু আগে খেয়াল করেন, আমরা যখন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা লুপের ক্ষেত্রে কি বলছিলাম, যে এই লুপ বোঝাচ্ছে তার ডিগ্রি 2, এই সিঙ্গেল লুপ, এবং এখানে আরো দুইটা থাকায় তার ডিগ্রি হয়েছে 4। তো এখানেও আলটিমেটলি লুপ থাকে তার ডিগ্রি 2 হবে, বাট যেহেতু এখানে ডিগ্রিটা 2 ভাগে ভাগ হয়ে যায়, দেখেন এই ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে, এই ভার্টেক্স থেকে একটা এজ বের হয়ে যাচ্ছে, আবার একই সাথে সে এটাও বোঝাচ্ছে যে এই ভার্টেক্সে একটা এজ প্রবেশ করতেছে। সো বের হওয়া মানে কি? আউট ডিগ্রি। তাইলে আউট ডিগ্রি হচ্ছে একটা, দুইটা। ইন ডিগ্রি প্রবেশ করতেছে একটা, দুইটা। সো তার ইন ডিগ্রিও 2, আউট ডিগ্রিও 2। অর্থাৎ ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি লুপ থাকে সেক্ষেত্রে এটার ইন ডিগ্রিতে 1 বাড়বে, আউট ডিগ্রিতে 1 বাড়বে। ক্লিয়ার? আমি এখনো বুঝতেছি না আপনারা ক্লিয়ার কিনা। মানে স্যার ইন ডিগ্রিও 2 হবে, আউট ডিগ্রিও 2 হবে? হ্যাঁ, এইটার ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে। তাইলে আমাকে সঞ্জিতা বলেন তো, এই বি ভার্টেক্স এর ইন ডিগ্রি কত আর আউট ডিগ্রি কত? স্যার ইন ডিগ্রি 4, আউট ডিগ্রি 1। ইয়েস, দ্যাটস গুড। সো ইন ডিগ্রি এখানে হচ্ছে 4, যেহেতু 4টা, একটা, দুইটা, তিনটা, এবং এই নিজে একটা মানে লুপের কারণে একটা প্রবেশ করতেছে। সো ইন ডিগ্রি 4, আর আউট ডিগ্রি হচ্ছে লুপের কারণে একটা বের হচ্ছে, সো এটা আউট ডিগ্রি 1। সো দ্যাটস ইট। আশা করি ডিগ্রির ব্যাপারটা ক্লিয়ার, এটাতে আপনাদের হচ্ছে সমস্যা হবে না। তো এখন একটা গ্রাফ থেকে আপনি বের করবেন যে এটা হচ্ছে সোর্স কিনা, মানে এই নোড বা এই ভার্টেক্সটা সোর্স ভার্টেক্স কিনা। যদি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার এই যে এখানে যেটা বলা হচ্ছে যে আউট ডিগ্রি পজিটিভ থাকে কিন্তু ইন ডিগ্রি 0 হয়, সো এরকম একটা ভার্টেক্সকে আপনি সোর্স বলে চিন্তা করতে পারেন। যেমন যদি আমরা এই গ্রাফের ক্ষেত্রে চিন্তা করি, যেমন এ ভার্টেক্সটাকে আপনি একটা সোর্স বলতে, সরি, এ ভার্টেক্সকে আপনি পজিটিভ হচ্ছে আউট ডিগ্রি, ইয়েস, ইন ডিগ্রি হচ্ছে 0, সো আপনি এটাকে একটা সোর্স বলতে পারেন।
মানে আপনি বি কে আবার সোর্স বলতে পারবেন না। বি কে কেন সোর্স বলতে পারবেন না? কারণ এই ডিগ্রিতে আপনার আউট ডিগ্রি দেখেন 0, কিন্তু ইন ডিগ্রি 3, মানে ইন ডিগ্রি পজিটিভ, মানে আমার ঠিক উল্টো। সো যদি আপনি এটাকে সোর্স চিন্তা করেন, সোর্স মানে কি, এখান থেকে আপনি আরেক জায়গায় যেতে পারবেন। এখন যেহেতু এর কোনো আউট ডিগ্রি নাই, আউট ডিগ্রি 0, সো আউট ডিগ্রি 0 হওয়ায় আপনি কি এর থেকে অন্য কোথাও যেতে পারবেন? বি থেকে এ তো যেতে পারবেন না, সি তে, ডি তে, কারো কাছে যেতে পারবেন না। তাহলে এটা সোর্স ধরে লাভ আছে? সোর্স মানে কি, যেখান থেকে আপনি যাত্রা শুরু করবেন। তো আপনি এখান থেকে যাত্রা শুরু করে লাভ নাই, আপনি এখানে আটকে থাকবেন। সেই জন্য একটা ভার্টেক্সকে আমরা তখনই সোর্স ভার্টেক্স বলবো যদি সেখানে আউট ডিগ্রি পজিটিভ হয় এবং ইন ডিগ্রি 0 হয়। আচ্ছা, আবার সিঙ্ক ভার্টেক্স কোনটাকে বলা হয়? যে ভার্টেক্সের ইন ডিগ্রি হচ্ছে পজিটিভ আবার আউট ডিগ্রি 0, মানে এর কোনো আউট ডিগ্রি নাই। যেমন এ ভার্টেক্সের ক্ষেত্রে এর এ ভার্টেক্সের ক্ষেত্রে আউট ডিগ্রি আছে আপনার, যদি ধরি আমরা আউট ডিগ্রি 0 হবে এরকম ভার্টেক্স। যেমন এই বি ভার্টেক্সের ক্ষেত্রে, বি ভার্টেক্সের কিন্তু কোনো আউট ডিগ্রি নাই, তার ইন ডিগ্রি আছে শুধু। সো বি ভার্টেক্সটাকে আপনি সিঙ্ক ভার্টেক্স হিসেবে চিন্তা করতে পারেন, এর নাম হচ্ছে সিঙ্ক ভার্টেক্স। সো সোর্স ভার্টেক্স এবং সিঙ্ক ভার্টেক্স আশা করি ডিগ্রি থেকে ইজিলি বের করতে পারবেন। লাস্টে যে দুইটা পয়েন্টে যা বলা হয়েছে সেটা আমি অলরেডি বলে ফেলছি, যে লুপ থাকলে কি হয়। যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে লুপ থাকার কারণে সেটা হচ্ছে 1 ইন ডিগ্রি 1 আউট ডিগ্রি বাড়বে। আর যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে লুপের ক্ষেত্রে সেটা ডিগ্রি ডিরেক্টলি 2 বেড়ে যাবে, যেহেতু সেখানে কোনো ইন ডিগ্রি আউট ডিগ্রি বলে কোনো কিছু নেই। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এই গ্রাফ জি এর ক্ষেত্রে কোনটাতে ইন ডিগ্রি কত, কোনটাতে আউট ডিগ্রি কত। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা পরের স্লাইডে যাই। সো এখন যে স্লাইডে আসে সেটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের, কারণ হচ্ছে আপনি একটা গ্রাফকে, ধরেন এটা একটা গ্রাফ, এই গ্রাফটা আপনি আপনার কম্পিউটারকে বুঝাবেন বা আপনি এই গ্রাফের উপর বেস করে একটা প্রোগ্রাম লিখবেন, কোড লিখবেন। সো আপনার প্রোগ্রাম তো ডিরেক্টলি এটা পিকচার দেখতে পারে না, সে তো পিকচার দেখবে না, তাকে কিভাবে বুঝাবেন? সো এই বুঝানোর জন্য দুইটা ওয়ে প্রসিদ্ধ, আরো আদার্স ওয়ে আছে, আরো কিছু ওয়ে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এই দুইটা, যেটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের আরেক নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন, আর অ্যাডজাসেন্সি লিস্টের আরেক নাম হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশন। যাই হোক, আপনি যে নামেই কল করতে অভ্যস্ত সেটাই, কোনো সমস্যা নেই। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার একটা 2D এরে লাগবে, মানে 2D ম্যাট্রিক্স লাগবে, 2D এরে। আর অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে আপনার একটা 1D এরে হলেই জিনিসটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে প্রকাশ করা যায়। এই গ্রাফটাকে, এই যে এ বি সি ডি ই, এই গ্রাফটাকে আপনি আপনার প্রোগ্রামকে কিভাবে বুঝাবেন? বুঝানোর জন্য আপনি আপনার ভার্টেক্স কয়টা? 5টা। যদি 5টা ভার্টেক্স হয় তাহলে আপনি একটা 2D এরে নেবেন, যেই এরের যেহেতু 2D এরে তার রো কলাম থাকে, 5টা রো 5টা কলাম, মানে যে কয়টা ভার্টেক্স থাকবে ঠিক সে কয়টা রো সে কয়টা কলাম, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হবে আর কি। সো আমরা 5টা ভার্টেক্স থাকায় দেখেন এদিকে 5টা রো, সরি 5টা কলাম, এদিকে 5টা রো নিচ্ছি। এবার এখানে ভ্যালু বসানোর ক্ষেত্রে যদি দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন থাকে তাহলে আপনি 1 দিবেন, আর যদি কানেকশন না থাকে তাহলে আপনি বলবেন 0। যেমন এ থেকে এ, মানে রো এর দিকে এ আছে, কলামে এ আছে, তাহলে এ এর সাথে এর কোনো কানেকশন আছে? যেহেতু কোনো লুপ নাই তাহলে এর সাথে এর কোনো কানেকশন নাই, তাহলে সেটা হচ্ছে 0। এর সাথে বি এর কানেকশন, তাহলে এ ভার্টেক্সের সাথে বি ভার্টেক্সের কানেকশন আছে কিনা, দেখেন 0 দেওয়া, কারণ এর সাথে বি এর কোনো কানেকশন নাই। এর সাথে সি, তাহলে এ ভার্টেক্সের সাথে সি ভার্টেক্সের একটা কানেকশন আছে, একটা এজ আছে, যেহেতু এজ আছে তাহলে এ থেকে সি সেটা হচ্ছে 1। এ থেকে ডি তে আপনি যেতে পারেন, তাহলে এ থেকে ডি হচ্ছে 1। এ থেকে ই তে যাওয়া যায়, এ থেকে ই হচ্ছে 1। সো আলটিমেটলি এভাবে আপনি যেমন দেখেন, যদি আমরা এখানে দেখি এটা বলতেছে ই থেকে ডি তে কানেকশন, এই যে ই ভার্টেক্সের সাথে ই ভার্টেক্সের কানেকশন, তাহলে এটা হচ্ছে 1 দেওয়া, তার মানে এখানে একটা এজ আছে, তাহলে ই থেকে ডি তে দেখেন একটা কানেকশন আছে। সো আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা যদি আপনি ইনপুট দেন তাহলে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন যে কোন ভার্টেক্সের সাথে কোন ভার্টেক্স কানেক্টেড। যেখানে আপনি 1 পাবেন তাহলে আপনি সেখানেই বুঝে নেবেন যেখানে একটা এজ আছে, কারণ এজের ক্ষেত্রে আমরা বলছি এজ প্রকাশ করতে গেলে দুইটা ভার্টেক্স লাগে, পেয়ার লাগে। সো পেয়ার করতে গেলে আপনার দুইটা ভার্টেক্স, তাহলে এ এবং সি, অর্থাৎ এ আর সি এর মধ্যে কানেকশন আছে। এটার সাহায্যে আমরা খুব ইজিলি একটা গ্রাফকে আমাদের কম্পিউটারে দিতে পারি, আমাদের প্রোগ্রামকে বুঝাতে পারি। সেই কথাগুলো এখানে বলা হয়েছে, যেহেতু এখানে 2D এর 2D এতে কি করা লাগবে, আপনার যেটা ইনপুট নিতে গেলে আপনি জানেন যেখানে ডাবল লুপ, নেস্টেড লুপ ইউজ করতে হবে, মানে এন এর মধ্যে এন লুপের মধ্যে আবার এন লুপ, এরকম একটা ডাবল লুপ লাগবে।
সো ডাবল লুপ যেহেতু লাগবে সেজন্য এটার মেমোরি লাগবে হচ্ছে n স্কয়ার টাইপের, মানে n স্কয়ার মতো একটা মেমোরি আপনার প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে এখানে বলতেছে যে উই ক্যান ডিটেক্ট ইন বিগ অফ ওয়ান টাইম হোয়েদার টু ভার্টেক্স আর কানেক্টেড, মানে দুইটা ভার্টেক্স কানেক্টেড কিনা এটা আপনি মানে বিগ অফ ওয়ান দ্বারা বের করতে পারেন। কারণ এখানে হচ্ছে আপনি মানে যদি একটা ভার্টেক্স, আপনি কোন দুইটা ভার্টেক্স দেখতে চান, ধরেন আপনি এ এর সাথে সি এর কানেকশন আছে কিনা, তাহলে এ ভার্টেক্স আছে 0 নামক ইন্ডেক্সে, সি আছে আপনার 0 1 2, যেহেতু আমরা জানি মানে এর ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাহলে এদিকে 0 এদিকে হচ্ছে 1, সরি 0 1 2, তাহলে 0 2, তাহলে আপনি জাস্ট সিম্পলি মানে একটা মানে ইয়া চালাবেন, মানে এখানে কোনো লুপও লাগবে না, কিছুই লাগবে না। আপনি যেটা এই ম্যাট্রিক্সটার নাম যদি আপনি জি দিয়ে থাকেন, ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে জি, মানে জি নামে আপনি একটা 2D এর নিছেন, তাহলে জি নামক 2D এর 0 ইন্ডেক্স আর হচ্ছে 2 ইন্ডেক্স, এই জায়গায় যদি আপনি যান, যে যদি আপনি 1 পান তাহলে আপনি বলবেন 0 এর সাথে 2 এর কানেকশন আছে, আর যদি আপনি সেখানে 1 না পেয়ে 0 পান তাহলে আপনি বলবেন যে এর মধ্যে কোনো কানেকশন নাই। অর্থাৎ আপনি ডিরেক্টলি একটা ভার্টেক্সের মধ্যে কানেকশন আছে কিনা নাই সেটা বের করতে পারতেছেন, আপনাকে এখানে কোনো অন্য কিছুর হেল্প নেওয়া লাগতেছে না, অর্থাৎ আপনার বিগ অফ 1 টাইম লাগতেছে, মানে একটা কনস্ট্যান্ট টাইম লাগতেছে। সো আপনি দেখেন এখানে 0 মানে হচ্ছে এ আর 2 মানে হচ্ছে সি, যেহেতু 1 দেয়া তার মানে এ এবং সি এর মধ্যে একটা কানেকশন আছে। সো আপনি ডাইরেক্টলি ভার্টেক্স কোন দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন দেখতে চান, সেই দুইটা ভার্টেক্স আপনি যদি ইন্ডেক্সে বসায় দেন তাহলে আপনি সেটা কানেক্টেড কি কানেক্টেড না সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই জন্য এর কমপ্লেক্সিটি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে বিগ অফ 1 প্রয়োজন পড়বে আমাদের। আচ্ছা, দেন আমরা আসি পরের স্লাইডে যাই। আচ্ছা, এটাকে আমি একটু রেকর্ডার পজ দেই, জুম দেই, এন্ড পরের স্লাইড হচ্ছে এডজেন্সি ম্যাট্রিক্স সম্পর্কে কিছু কোয়েশ্চন। এগুলোর ক্ষেত্রে ওই যে একটু আগে যা ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাটাই এখানে দেয়া। আপনি যদি এটা ওয়েটেড গ্রাফ হয়, ওয়েটেড গ্রাফ বলতে আমরা একটু আগে পড়ে আসছি যে যদি এইজের ভ্যালু দেয়া থাকে, ওয়েট দেয়া থাকে, সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। তাহলে ওয়েটেড গ্রাফের আপনি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কিভাবে করবেন, সেক্ষেত্রে সিম্পল, আপনি আগে যেখানে 1 2 1 অথবা 0 বসাতেন, এখন সেখানে আপনি 1 এর বদলে ওই এইজের ভ্যালু বসাবেন। যেমন 0 থেকে 1, যে 0 ভার্টেক্সের সাথে 1 ভার্টেক্সের কানেকশন আছে কিনা দেখেন, তাহলে 0 সাথে 1 ভার্টেক্সের একটা কানেকশন আছে, এর এইজ ভ্যালু কত 2, তাহলে আপনি এখানে 2 বসাবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে 2 ভার্টেক্সের সাথে 1 ভার্টেক্সের কানেকশন আছে কিনা দেখেন, 2 ভার্টেক্সের সাথে 1 ভার্টেক্সের কানেকশন আছে। সো আপনি এই জায়গায় যেমন 2 1 এই যে বক্স, এই বক্সে আপনি কি বসাবেন, এই এইজ ভ্যালু 15 15 বসাবেন। অর্থাৎ ওয়েটেড গ্রাফ যদি থাকে তাহলে তার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ওই সেলগুলাতে ভ্যালু বসবে ওয়েট, এইজের ওয়েট বসবে। আর যদি ওয়েটেড গ্রাফ না হয় সেক্ষেত্রে আপনি 0 কানেকশন থাকলে 0, থাকলে 1, আর না থাকলে 0 বসাবেন। এই হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের ব্যাপার। এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু করে নিয়েন, যদি না বুঝেন আমাকে পরের ক্লাসে বলবেন। আমরা এবার আসি অ্যাডজেন্সি লিস্ট। অ্যাডজেন্সি লিস্ট হচ্ছে এটা একটা লিঙ্ক লিস্টের মতো, এখানে এরে থাকবে, মানে লিঙ্ক লিস্টের এরে হবে আর কি আলটিমেটলি। ধরেন এই যে একটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, সেই লিঙ্ক লিস্টে একটা এরে, যেখানে প্রথম ভার্টেক্স সে বলে দিচ্ছে যে আপনি কার কার সাথে কানেক্টেড, মানে 0 ভার্টেক্সটা তার অ্যাডজাসেন্ট হচ্ছে 1, 0 এর সাথে 4, এই দুইটা কানেক্টেড, যেমন 0 এর সাথে 1, 0 এর সাথে 4, অর্থাৎ এই 0 ভার্টেক্সের সাথে এই দুইটা কানেক্টেড। আপনার এর সাইজ হবে, যেটা এর নিচ্ছি এটা হচ্ছে এই যে এই টাইপের, মানে স্ট্রাক্ট নোড যদি আমি চিন্তা করি এটার নাম লিঙ্ক লিস্টের, তাহলে এই টাইপের একটা এরে নেবেন, যে এরেতে সাইজ হবে হচ্ছে আপনার ভার্টেক্স যে কয়টা ঠিক সে কয়টা, 5টা ভার্টেক্স আপনার 5 হবে, এর সাইজ হবে 5 0 থেকে 4। তো 0 ইন্ডেক্স এই দুইটা কানেক্টেড, 1 ভার্টেক্সের সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে আপনার কানেক্টেড হচ্ছে 0 4 3 2, যে 0 4 2 3 বা 3 2 যেটাই হোক, এরা হচ্ছে আপনার কানেক্টেড। 3 ভার্টের সাথে কারা কারা কানেক্টেড, 3 এর সাথে হচ্ছে 1 4 2, 3 এর সাথে দেখেন 1 কানেক্টেড, 2 কানেক্টেড, 4 কানেক্টেড। সো যারা তার সাথে ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে হচ্ছে আপনি এখানে লিঙ্ক লিস্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবেন। সো এটাই হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। এখানে হচ্ছে আপনাকে লিঙ্ক লিস্ট ব্যবহার করাটা করতে হবে আর কি, করাটা বেটার। আমরা যদি এই গ্রাফের একটা লিঙ্ক লিস্ট লিঙ্ক রিপ্রেজেন্টেশন আমরা দেখতে চাই, ব্যাপারটা হচ্ছে এমন, যেখানে 5টা গ্রাফ, যেমন 0 এর সাথে কারা কানেক্টেড, 0 এর সাথে 1 2 3 4 সবাই কানেক্টেড, 1 2 3 4 সবাই কানেক্টেড, লাস্ট নোড হবে নাল। তাহলে এই নোডটার কি টাইপের স্ট্রাকচার কি হবে, কেউ কি আমাকে বলতে পারবেন যে এই যে লিঙ্ক লিস্ট এটা কি সিঙ্গলি ডাবলি, না এটার স্ট্রাকচার কি হবে, একটু বলেন তো কেউ একজন। এটা সিঙ্গল না স্যার?
একটা ডাটা হ্যাঁ, একটা ইয়া থাকবে। জাস্ট হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এবং এখানে হচ্ছে একটা ডাটা থাকবে, একটা নেক্সট, দ্যাটস ইট, আর কিছু না। সো আপনি যত বেশি আপনার যারা অ্যাডজাসেন্ট যদি 4টা থাকে তাহলে আপনি 4টা নোড ক্রিয়েট করবেন 1 বাই 1 লিঙ্ক লিস্টে। যদি 2টা থাকে, একটা থাকে, যে কটা থাকবে ঠিক সে কটা নোড বানাবেন, মেলক দিয়ে কি ডাইনামিক্যালি অ্যালোকেট করবেন, তারপর হচ্ছে এটা অ্যাসাইন করে দিবেন। তো একটা এরে থাকবে প্রথমে, যে এরেগুলা হচ্ছে হোল্ড করে রাখবে, যেমন এই 0 ইন্ডেক্সে যে লিস্টগুলো আছে সেটা বুঝাবে যে 0-র সাথে কারা কারা কানেক্টেড। 1 ইন্ডেক্সের সাথে যে সকল নোড কানেক্টেড থাকবে সেটা হচ্ছে 1 এর অ্যাডজাসেন্ট, এটাই আর কি বুঝাচ্ছে। এটা লিঙ্ক রিপ্রেজেন্টেশন বা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, এই হচ্ছে অবস্থা। এবং স্টোরেজ অফ লিঙ্ক রিপ্রেজেন্টেশন, স্টোরেজ কতটুকু লাগবে এখানে বলা আছে। এটা নিয়ে আমরা খুব বেশি আশা করি এখানে ডিসকাস না করলেও আপনারা বুঝবেন কোনো কিছু। দেখে কি বলা যায়, ডিফাইন ডিগ্রি অফ ভি, ডিগ্রি ভি টু বি দ্য নাম্বার অফ এজেস ইনসিডেন্ট টু বি দেন দ্য টোটাল স্পেস টু গ্রাফ। আচ্ছা, ডিগ্রি আমরা জানি কিভাবে বের করতে, একটা গ্রাফের ডিগ্রি বলতে কি বোঝায় বলেন তো? আমরা বলে আসছি, আমি রেকর্ডারটুকু পজ দেই। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে যে আমরা একটা এজ প্রকাশ করতে গেলে আমরা বলছিলাম যে 2টা ভার্টেক্স লাগে। যেমন ইউ এবং ভি এর মধ্যে ধরেন আমরা যদি বলি যে এই ভার্টেক্স, এই এজ এর নাম কি, তো এই এজ মানে হচ্ছে 0 1, আপনাকে বলতে হবে 0 থেকে 1 অথবা 1 থেকে 0, যেটাই বলবেন, মানে 2টা এজ, সরি 2টা ভার্টেক্স দরকার। তো যদি 2টা ভার্টেক্স হয় তাহলে 2টা ভার্টেক্সের ক্ষেত্রে দেখেন এই যে ডিগ্রি কাউন্ট কিন্তু ইউ এর ক্ষেত্রে একবার কাউন্ট হচ্ছে, ভি এর ক্ষেত্রে আরেকবার কাউন্ট হচ্ছে। অর্থাৎ আমি যদি এই এজের কারণে ডিগ্রি কাউন্ট করতে চাই তাহলে 0-র সময় আসে একবার 1 হচ্ছে, আবার যখন আপনি 1-এর ডিগ্রি কাউন্ট করবেন দেখেন 1-এর ডিগ্রি কিন্তু 2, এই এজের কারণে একটা, এই এজের কারণে একটা। অর্থাৎ একটা এজ থাকায় সে এই ভার্টেক্সে একবার কাউন্ট হচ্ছে, আবার এই ভার্টেক্সে যে আবার আরেকবার কাউন্ট হচ্ছে। সো যেহেতু ডাবল কাউন্ট হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে যে আপনার ডিগ্রি যা হবে সেটা হবে 2 ইন্টু এম, মানে আপনার ডিগ্রি একটা ভার্টেক্সের ডিগ্রি হবে 2 ইন্টু এম। এবং এই এম এর উপর বেস করে আপনি যেহেতু 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি হচ্ছে কমপ্লেক্সিটির ক্ষেত্রে এটাকে স্কিপ করা হয়। সো আমরা এর জন্য পাচ্ছি এন সংখ্যক মেমোরি লাগবে, আর আমাদের ভার্টেক্সের ডিগ্রি মানে অ্যাডজাসেন্ট কয়টা সেটা বের করার জন্য আমার এম সংখ্যক মেমোরি লাগবে। সো আলটিমেটলি আমার পুরো অ্যাডজাসেন্সি লিস্ট এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার এন প্লাস এম সংখ্যক স্পেস প্রয়োজন হবে। এখন আপনাকে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কিন্তু ইয়া অফ করে দিছি। জি স্যার। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে m equal to n square both adjacent matrix and adjacent list use big of n square space। আচ্ছা, যদি m এর মান হয় n square, m এর মান n square বলতে বোঝাচ্ছে ধরেন আপনার যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার m এর মান সেটা হচ্ছে ডাবল, দুই দিকে কাউন্ট হচ্ছে। তো ওই প্রেক্ষাপটে বলতেছে যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স প্রকাশ করেন আর অ্যাডজেন্সি লিস্টেই প্রকাশ করেন, সেক্ষেত্রে আপনার স্পেস আসবে বিগ অফ n স্কয়ার। এটা নিয়ে আমরা একটু পরে আরো ডিটেইলস দেখবো। স্পেয়ার্স ম্যাট্রিক্স একটা, সরি স্পেয়ার্স গ্রাফ আছে আর ডেন্স গ্রাফ, সেটা জায়গায় গেলে আরো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, এখানে একটা মানে আপনার কি কনস আছে যে যেহেতু অ্যাডজেন্সি লিস্টের সুবিধার পাশাপাশি একটা অসুবিধা হচ্ছে যে আমরা একটু আগে দেখে আসছি অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে যদি আমরা একটা মানে 2টা ভার্টেক্সের মধ্যে কানেকশন আছে কি নাই সেটা বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিগ অফ 1 কমপ্লেক্সিটি লাগে। যেমন আমরা এই জায়গাতে আমি সেটা ব্যাখ্যা দিছিলাম যে ধরেন এই 2টা নোডের মধ্যে কানেকশন আছে কিনা। সো আপনি যে 0 নামক নোড, এটা 1 নামক নোড, এটা 1 নামক নোড, তাহলে 1 1, তাহলে 1 1 ইন্ডেক্সের এখানে 0 যেহেতু দেওয়া তার মধ্যে কোনো কানেকশন নাই, মানে আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারি, মানে ফার্স্ট স্টেপেই এর মধ্যে কানেকশন আছে কিনা নাই সেটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দ্বারা। বাট অ্যাডজেন্সি লিস্টের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো না যে আমরা ডিরেক্টলি বলতে পারবো না প্রথম স্টেপেই যে এর মধ্যে ওয়েদার কানেকশন আছে কি নাই। কারণ ধরেন এটার ক্ষেত্রে সো আপনি যদি 0 এবং 4 মানে 0 নোডের সাথে 4 এর কানেকশন আছে কি নাই সেটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলাকে ক্রস করে যাওয়ার পরে আপনাকে যদি 4 থাকে তাহলে আপনি বুঝবেন 0 সাথে 4 এর কানেকশন আছে। সো আপনার যদি এখানে একটা মাত্র ভার্টেক্স থাকতো অ্যাডজাসেন্ট শুধু 1, তাহলে কিন্তু আপনি বিগ অফ 1 টাইমে পেয়ে যেতেন যে বিগ অফ 1 টাইমে আমরা এদের মধ্যে কানেকশন আছে, 0 সাথে 1 এর কানেকশন আছে। কিন্তু ধরুন আপনার 3 এর সাথে কানেকশন আছে কিনা 0, সেটা বের করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনার অ্যাডজাসেন্সি লিস্ট হলে আপনাকে ট্রাভার্স করে এই জায়গায় আসতে হবে, তারপর আপনি বলতে পারবেন তার সাথে কানেকশন আছে। এই জন্য বলতেছে যে অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে আমরা বিগ অফ 1 টাইমে বলতে পারবো না যে তাদের মধ্যে কানেকশন আছে কি নাই। এটা হচ্ছে তার কনস মানে প্রবলেম, মানে এখানে একটু টাইম বেশি নিচ্ছে আমাদের এই জায়গায়। আচ্ছা, সো এই ছিল
এবার আসি ডেন্স আর স্পেয়ার্স বলতে কি বোঝাচ্ছে। ডেন্স আর স্পেয়ার্স এটা বোঝা দরকার এই কারণে যে আসলে আপনি কোন, যেহেতু আমরা দুইটা নাম দেখছি, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এখন কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন আপনি যখন একটা প্রোগ্রাম করবেন। সো আপনি চাইলে মানে দুইটাই যখন যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন, বাট প্রায়োরিটির দিক থেকে বা আপনার হচ্ছে কাজের এফিসিয়েন্সি মেজার করতে গেলে যদি দেখেন একটা গ্রাফে আপনার হচ্ছে এটা একটা কমপ্লিট গ্রাফ বা কমপ্লিট গ্রাফের কাছাকাছি, অর্থাৎ এর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক এজ আছে, একটা গ্রাফে যতগুলো এজ থাকার কথা মোটামুটি সবগুলাই আছে, তাইলে এরকম যদি থাকে সেটাকে আপনি ডেন্স গ্রাফ বলবেন, মানে এখানে ঘনত্ব বেশি, প্রচুর এজ, প্রচুর কানেকশন, যেমন এখানে একটা দেখতে পাচ্ছি ডেন্স গ্রাফ। সো এরকম একটা সিচুয়েশনে আপনি হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সকে প্রিফার করতে পারেন সেই জায়গায়, যেহেতু প্রচুর কানেকশন। কারণ যদি সেখানে আপনি লিঙ্ক লিস্ট করেন, লিঙ্ক রিপ্রেজেন্টেশন করেন, তাহলে আপনার আলটিমেটলি প্রচুর মেমোরি নিতে হচ্ছে আপনার প্রত্যেকটার জন্য, যেহেতু আমরা জানি মেমোরির ক্ষেত্রে n+m সংখ্যক স্পেস নেবে, তো আপনার যেহেতু প্রচুর এইজ, সো আলটিমেটলি সেখানে হচ্ছে আপনার মেমোরি বেশি লাগতেছে, ওই যে একটা বিগ ওয়ান টাইমে বের করা একটা সুবিধা ছিল সেটাও আপনি হারাবেন। আর যদি এমন হয় যে আপনার গ্রাফে আপনার এইজ সংখ্যা খুবই কম, যদি সেরকম থাকে যে ভার্টেক্স যে কটা ঠিক সে কটা এজ বা এই টাইপের, ধরুন আপনার এখানে ভার্টেক্স আছে 5টা, আপনার এজ সংখ্যা 5টা 6টা অথবা 4টা, মানে ওই আপনার ভার্টেক্সের কাছাকাছি সংখ্যক এজ আছে, সো এরকম একটা গ্রাফকে বলা হয় স্পেয়ার্স গ্রাফ। আর স্পেয়ার্স গ্রাফের ক্ষেত্রে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের তুলনায় অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করাটা বা লিঙ্ক রিপ্রেজেন্টেশন ইউজ করাটা বেটার প্রিফার করা হয়। এখন এখানে একটা জিনিস, একজন বলছে ডেন্স গ্রাফ আর কমপ্লিট গ্রাফ কি সেম? আচ্ছা, কমপ্লিট গ্রাফ বলতে কি বোঝায়? কমপ্লিট গ্রাফ বলতে বোঝাচ্ছে যে আপনার যদি ভার্টেক্স 5টা থাকে, তাহলে প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকের সাথে এজ দ্বারা কানেক্টেড থাকবে। আর ডেন্সের ক্ষেত্রে আবার সে এতটা স্ট্রং না। ডেন্স বলতেছে যে আপনার যদি 5টা ভার্টেক্স থাকে, তাহলে ধরেন ভার্টেক্স এজ থাকার কথা কয়টা, আমি যদি আপনাকে একটা সূত্র বলি সহজ ভাষায়, যে ধরেন আপনার এখানে আমি ছোট একটা গ্রাফ আঁকি, ধরেন আপনার এখানে 3টা এজ ভার্টেক্স আছে, সো 3টা ভার্টেক্সের মধ্যে সর্বোচ্চ কয়টা এজ থাকতে পারে? 1টা 2টা 3টা, এর বাইরে আর কি এজ থাকতে পারে? সেলফ লুপ, ধরেন এখানে একটা, তার সাথে তার কানেকশন, তার সাথে তার কানেকশন, এর বাইরে কিন্তু আপনি এজ দিতেই পারবেন না, এটাই হচ্ছে ম্যাক্সিমাম এজ। এর বাইরে দেখেন তো আপনি 3টা ভার্টেক্সের মধ্যে আর কোনো এজ দেওয়ার জায়গা আছে কিনা, আর কোনো এজ দেওয়ার জায়গা নাই। অর্থাৎ আপনার যদি ভার্টেক্স 3টা হয়, তাহলে আপনার এজ হবে কয়টা? 3 × 2 6টা এজ হবে। যদি এখানে হতো 4টা ভার্টেক্স, একটা ভার্টেক্স বাড়ায় দিলাম, তাহলে এজ সংখ্যা কয়টা আসবে? এজ সংখ্যা আসবে 12টা। কিভাবে? এর সাথে একটা কানেকশন, সর্বোচ্চ কয়টা এজ হতে পারে খেয়াল করেন, এর সাথে এর কানেকশন। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দেই, নতুন যেটা দিচ্ছি সেখানে আমি এই কালারটা ইউজ করি। ওকে, এর সাথে একটা কানেকশন, এর সাথে এর কানেকশন। ওকে, আর কি হতে পারে? তার সাথে তার নিজের কানেকশন। আর কি দিতে পারেন? আর কোথাও আছে দেওয়ার মতো? নাই। সো আপনি এখানে এবার কাউন্ট করেন যে আপনার এখানে এজ কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এজ। 4 যদি থাকে 3 4 12টা হওয়ার কথা, তাহলে আমরা কোথাও এজ মিস হচ্ছে কি দেখেন কিনা। আর 2টা এজ আসবে। স্যার লুপের ওইটা মিশতেছে। কোনটা লুপের? ওই যে যেটা শুরু এইটা স্যার। আচ্ছা, এটা কাউন্ট করলে কি 12 হয়? না, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা গ্রাফে কয়টা ইয়া আছে সেটা বের করার জন্য। আচ্ছা, n × n-2 ডিভাইডেড বাই ওইটাই তো আমরা দিছিলাম। ওই যে আমাদের কমপ্লিট গ্রাফের সূত্রটা ছিল n × n-2, তাহলে আমাদের এখানে ভার্টেক্স হচ্ছে 4টা, 4 × 3 ডিভাইডেড বাই 2, 3 4 12 × 6, ওটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। আর ডেন্স গ্রাফের ক্ষেত্রে হচ্ছে আপনার n × n-1 হয়, মানে ভার্টেক্স ইন্টু ভার্টেক্স মাইনাস 1। এটা হচ্ছে সূত্র, মানে এটার মাধ্যমে আমরা বের করতে পারি যে একটা গ্রাফে সর্বোচ্চ কয়টা এজ হতে পারে। যেমন যদি ভার্টেক্স হয় 4টা, তাহলে 4 × 3, দ্যাট মিনস 3 4 12টা এজ হতে পারে এখানে সর্বোচ্চ। যদি 3টা ভার্টেক্স হয় তাহলে 3 × 2 মানে 6টা। যদি 5টা ভার্টেক্স হয় তাহলে 4 5 20, সর্বোচ্চ 20টা এজ হতে পারে, 20টার বেশি এজ হতে পারবে না।
এটাই বোঝায়। তো আমরা এখানে হয়তো সামহাও কোথাও মিস করছি কিনা, আমার তো চোখে পড়ে না, মিস করছি বিদায় 10টা হয়। আচ্ছা মানে 12টার বেশি হবে না আর কি, সর্বোচ্চ 12টা হবে। মানে একটা ভার্টেক্সের সর্বোচ্চ এজ কয়টা দেয়া যায় সেটা বের করার জন্য আপনি এই সূত্রটা ইউজ করতে পারেন, যে ভার্টেক্স যদি 5টা হয় তাহলে 5 × 4 4 5 20, মানে 20টার বেশি আপনি এজ কোনোভাবেই দিতে পারবেন না, সর্বোচ্চ 20টা এজ দিতে পারবেন। যদি ভার্টেক্স হয় 10টা তাহলে সর্বোচ্চ আপনি 9.90 মানে সর্বোচ্চ 90 ভার্টেক্স দিতে পারবেন। তো এরকম যদি আপনার এই যে সর্বোচ্চ সংখ্যাটা বলতেছে, যদি এর কাছাকাছি এজ থাকে, ধরেন 12টা এজ থাকার কথা, আপনার 10টা আছে, 9টা আছে, 11টা আছে বা 12টাই আছে, এরকম যদি বোঝায় তাহলে বোঝাচ্ছে সেটা ডেন্স গ্রাফ, অর্থাৎ সে হাইয়েস্ট লিমিটের কাছাকাছি আছে তার এজ সংখ্যা। আর স্পেয়ার্স তাহলে কমপ্লিট গ্রাফ আর ডেন্স গ্রাফ এক কিনা, তার যিনি মানে প্রশ্ন করছিলেন তার আনসার হচ্ছে যে কমপ্লিট গ্রাফ আর ডেন্স গ্রাফ এক না, কারণ কমপ্লিট গ্রাফ হওয়ার জন্য আপনার n ইনটু এই সূত্র হতে, মানে এই সংখ্যা এটা হতে হবে যে মানে n যদি আমরা ভার্টেক্স ধরি তাহলে ভার্টেক্স ইনটু ভার্টেক্স মাইনাস কি জানি ছিল, ভার্টেক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্র ছিল আমাদের কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে। অর্থাৎ কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে এই যে সেলফ লুপ বলে একটা যে ব্যাপার ছিল, এই লুপের ব্যাপারটা সেখানে ধর্তব্য না এইজের ক্ষেত্রে, এটাই আর কি পার্থক্য। সো কমপ্লিট গ্রাফকে আপনি তবে ডেন্স গ্রাফ বলতে পারেন, কারণ কমপ্লিট গ্রাফকে কেন ডেন্স গ্রাফ বলা যায়, কারণ কমপ্লিট গ্রাফে যে এজ সংখ্যা থাকে সেই এজ সংখ্যাটা ম্যাক্সিমাম এজের কাছাকাছি থাকে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো ডেন্স গ্রাফ আর কমপ্লিট গ্রাফ এক জিনিস না, তবে আপনি সকল কমপ্লিট গ্রাফকে ডেন্স গ্রাফ বলে মানে নামকরণ করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। সো এটা আর কি বোঝাচ্ছে যে আমরা কখন কোনটাকে প্রিফার করব। আমরা ডেন্স হলে এডজেন্সি ম্যাট্রিক্স প্রিফার করব, আর যদি আমাদের সেটা স্প্যার্স হয় তাহলে সেক্ষেত্রে এডজেন্সি লিস্টকে প্রিফার করব। তো এই ছিল মোটামুটি আমাদের থিওরির আলোচনা। এবার যদি আমরা আচ্ছা এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি পাথ বিটুইন ভার্টেক্স, দুইটা ভার্টেক্সের মধ্যে পাথ বের করবেন কিভাবে, পাথের লেংথ কি জিনিস। সো লেংথ হচ্ছে একটা পাথের মধ্যে কতগুলা এজ আছে সেটা বলে দিবে, যেমন দ্য লেংথ অফ পাথ ইজ দ্য নাম্বার অফ এজ অন দ্য পাথ, একটা পাথের মধ্যে কতগুলা এজ আছে সেটা বলে দিবে তার লেংথ। আর পাথ মানে কি, পাথ মানে সিকোয়েন্স অফ ভার্টেক্স, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে চাই, যাওয়ার সময় যে আমার সিকোয়েন্সটা আসবে সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে পাথ। আর এক্ষেত্রে যতগুলা এজ আমার মানে যতগুলা এজ হয়ে যাব সেই এজগুলা হচ্ছে আমার লেংথ। এখন আমি যদি চিন্তা করি ধরেন আমি এ থেকে ইতে যেতে চাই, তাহলে এ থেকে ইতে যাওয়ার জন্য যদি আমরা সিকোয়েন্স হয় এটা যে এ সি ডি বি ই, মানে আমরা যদি এই রাস্তা হয়ে যাই তাহলে আমার পাথ কি হবে, তাহলে পাথ হবে এ সি ডি বি ই, এটা হবে আমার পাথ। লেংথ কত হবে, লেংথ হবে 1 2 3 4, অর্থাৎ এখানে 4টা এজ আমার লাগছে, তাহলে লেংথ অফ পাথ হচ্ছে 4। যদি আমরা এটা এই রাস্তা দিয়ে যাই, মানে পাথ যদি আমরা এটাকে কাউন্ট করি, তাহলে এখানে হচ্ছে পাথ হচ্ছে এ বি ই, এবং এক্ষেত্রে হচ্ছে আমার লেংথ অফ পাথ হচ্ছে 2, যেহেতু দুইটা এজ রাখতেছে। অর্থাৎ আপনার এখানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, আপনার যে কয়টা ভার্টেক্স থাকবে তার থেকে 1 মাইনাস করলেই আপনি তার লেংথ অফ পাথ পেয়ে যাবেন। ভার্টেক্স 3টা আছে, তার মানে হচ্ছে তার লেংথ হচ্ছে 2। ভার্টেক্স এখানে দেয়া আছে 1 2 3 4 5, 5টা ভার্টেক্স আছে, দ্যাট মিন্স তার লেংথ হচ্ছে 4। মানে একটা এজ, মানে এই যেহেতু এজকে দুইটা ভার্টেক্স লাগে সেক্ষেত্রে 1 মাইনাস করে দিলে ভার্টেক্স থেকে আমরা নাম্বার অফ এজ পেয়ে যাব। সো এটা হচ্ছে পাথ, এবং সেখানে বলা হচ্ছে পাথ দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল পাথ আর একটা হচ্ছে সাইকেল পাথ। তো সিম্পল পাথ হচ্ছে পাথ ইজ সিম্পল ইফ এন্ড অনলি ইফ, যদি একমাত্র ইট ডাজ নট কন্টেইন এ ভার্টেক্স মোর দেন ওয়ান্স, মানে একটা পাথের ক্ষেত্রে আপনার সে একটা ভার্টেক্সকে একাধিকবার মানে ট্রাভার্স করে নাই, যদি এরকম কোনো একটা পাথ থাকে সেটাকে বলা হচ্ছে সিম্পল পাথ। যেমন আমরা যদি এদিক দিয়ে যাই এই ভার্টেক্সের ক্ষেত্রে এতটুকুই মনে করেন, তাহলে এই পাথের ক্ষেত্রে কিন্তু কোনো ভার্টেক্সকে আমরা ডাবল ট্রেস করি নাই, তো সেটাকে আপনি সিম্পল পাথ বলতেছেন। বাট আমরা যদি এখানে এমনটা হতো যে আপনি এদিক হয়ে এই ভার্টেক্স হয়ে এদিক হয়ে আপনি মনে করেন যে এখানে এসে আপনি এই জায়গায় থামতেছেন, সো আপনার এই যে পাথ আপনি এ থেকে সিতে আসতে চান, আপনি এখানে যেহেতু একই ভার্টেক্সকে আপনি ট্রাভার্স করতেছেন দুইবার, বা মানে একই ভার্টেক্সের মধ্যে দুইবার ভিজিট করা হয়েছে এরকম যদি থাকে সেটাকে বলা হচ্ছে আপনার সাইকেল পাথ। অর্থাৎ লুপ থাকলে সেটা সাইকেল পাথ, আর লুপ না থাকলে সেটা হচ্ছে সাইকেল পাথ না। আচ্ছা, এন্ড
দেখি a path is a cycle if and only if the beginning and end at the same vertex। আচ্ছা সরি, আমি তাহলে একটু মিস্টেক করছি। এটা সিম্পল সাইকেল পাথের ক্ষেত্রে আপনি যে ভার্টেক্স থেকে যাত্রা শুরু করবেন সেই ভার্টেক্সে ফিরে আসতে হবে। তো সেটাকে আপনি বলতে পারবেন যেমন এই ভার্টেক্সটা, অথবা এদিক থেকে যদি আপনি যান তাহলে এইটা, অর্থাৎ যে ভার্টেক্স থেকে যাত্রা শুরু বিগিনিং করবেন, স্টার্ট করবেন, সেই ভার্টেক্সে এসে আপনি এন্ড করবেন। সো এরকম যদি সিকোয়েন্স মানে থাকে, পাথ থাকে, সেই পাথকে বলা হচ্ছে সাইকেল পাথ। এবার আপনাদের কাছে যদি আমরা প্রশ্ন করি, আপনারা চ্যাট বক্সে রিপ্লাই দিবেন এবং এর মাধ্যমে আশা করি আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। আর কোনো কিছু নাই, খুব বেশি কিছু নাই। সো এটার মাধ্যমে মোটামুটি শেষ হবে। ধরেন এটাই, মানে এই গ্রাফ প্রশ্নটা এখানেই আছে। আপনি বের করবেন এই যে এখানে 5টা অপশন দেয়া, আপনার চ্যাট বক্সে জাস্ট হচ্ছে 1 2 3 4 5 এগুলোর মধ্যে অপশনগুলো চুজ করবেন, মানে মাল্টিপল চয়েসের মতো আর কি, একাধিক উত্তর হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে এইখানকার যে 5টা সিকোয়েন্স বলা হয়েছে বা 5টা পাথ দেয়া আছে, এই সবগুলাই কি ভ্যালিড কিনা, মানে আপনি এখানকার মধ্যে কোন পাথগুলা ভ্যালিড আপনি সেগুলা লিখবেন। সো চ্যাট বক্সে আপনারা প্রাইভেটলি রেসপন্স করতে পারেন যে কোনগুলা ভ্যালিড। আমি একটু রেকর্ড আর পজ দেই।